ছেলেটি ভুলে জঙ্গলে ঢুকে পড়ে মুখোমুখি হয় এক হিংস্র জানোয়ারের। সেখান থেকে এক মেয়ে বাঁচায় ছেলেটিকে। এরপর ছেলেমেয়ের মধ্যে ভাব হয়, কিন্তু একদিন ছেলেটি জানতে পারে মেয়েটি মানুষ নয়, অন্য কিছু। একসময় ছেলেটি মেয়ের সংস্পর্শে এসে নিজও মানুষ থেকে হয়ে ওঠে ভিন্ন কিছু। এতে ছেলেটির জন্য পুরো দুনিয়া বদলে যায়। একদিন ছেলেটির জন্য মেয়ে ফেঁসে যায় ভয়ঙ্কর এক চক্রে। তারপর কি হয় তা জানতে হলে দেখতে হবে মুভিটির এক্সপ্লেনেশন। শুরু করা যাক বহুল প্রতীক্ষিত এই মুভির এক্সপ্লেনেশন। মুভিটি গল্প শুরু হয় ব্রিটিশ আমল দেখিয়ে, যেখানে আমাদের দেখানো হয় ব্রিটিশ সৈন্যরা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন একটা লোক কিছু একটা টের পেয়ে সৈন্যদের কমান্ডারকে বলে, এখান থেকে দ্রুত পালান, এখানে বেতাল আছে। ব্রিটিশ সৈন্যদের কমান্ডার জিজ্ঞেস করে, বেতাল কি? লোকটি জানায় এই বেতালরা মানুষের রক্ত খায়। বেতাল হচ্ছে ভ্যাম্পায়ার আর কি। তো ব্রিটিশ কমান্ডার লোকটি থেকে এটা শুনে বলে, এসব কাল্পনিক কাহিনী বাদ দাও, আমরা সৈন্য, আমাদের সাথে কে পারবে? এসব বলে সামনে এগোতে থাকলে ঘোড়াগুলো হঠাৎ করে থেমে যায়। দেখে মনে হয় তারা কিছুর একটা টের পেয়েছে। কমান্ডার তাই লোকটিকে সামনে গিয়ে দেখতে বলে। লোকটি সামনে গিয়ে দেখে জানায় সবকিছু ঠিক আছে। ঠিক তখনই এক বেতাল সেই লোকটিকে তুলে নিয়ে যায়। তারপর ঝাঁকে ঝাঁকে বেতাল এসে ব্রিটিশ সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কমান্ডারের ওপরে এসে পড়ে আরও একটা বেতাল, যার নাম ইয়াকশাসান। এরপরে সিন কাট হয় বর্তমানে। অলোক নামে এক সাংবাদিককে ফেক রিপোর্ট করতে দেখা যায়। সেই টাকা দিয়ে একটা মানুষ ভাড়া করে একটা কবরে শুইয়ে দিয়ে রিপোর্ট করতে থাকে। সে বলে কবর থেকে উঠে আসলো মৃত মানুষ, কিন্তু অভিনয়ের জন্য কম টাকা দেওয়ায় তার লাইভেই অভিনেতা কবর থেকে উঠে বলে, অনেক হয়েছে, আর পারবো না। এই যে টাকা দিয়ে ফেক রিপোর্টের ব্যাপার, সেটা আবার হাসি তামাশার সাথে ভাইরাল হয়। অলোকের বন্ধুরাও এসব নিয়ে মজা করে। তাই অলোক তাদেরকে বলে, অনেক তো হাসলি, এবার অ্যাডভেঞ্চারে চল। অলোক সহ দুই বন্ধু বনের গহীনে অ্যাডভেঞ্চার করতে আসে। অলোক সবাইকে নিয়ে খুশি মনে সেলফিও তোলে। সেলফি তোলার পরেই পিকচারে অলোক একটা হিংস্র জন্তুর দেখা পায়। সেই জন্তু আবার তাকে সহ বন্ধুদের আক্রমণ করে। কিন্তু একসময় পিছনে অলোকের। অলোক বাঁচার জন্য পালাতে থাকে। একসময় জন্তুর কবলেও পড়ে। তারপরও বাঁচার জন্য একটা জায়গায় ঢুকে পড়ে, যেখানে আবার জন্তুটা ঢুকতে পারে না। অলোকও অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই একটা মেয়েকে সেই জায়গায় দেখা যায়। মেয়েটি জন্তুটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং ভেতর থেকে অলোককে বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসার পর মেয়েটি শুধু অলোককেই দেখতে থাকে, যেন সে মানুষ কখনোই দেখেনি। অলোক সেই মুহূর্তে আবার জেগে উঠলেও অজ্ঞান হয়ে যায়। মেয়েটি তখন অলোককে জঙ্গলের মধ্যে থাকা একটা পরিত্যক্ত বিমানের ভেতরে নিয়ে আসে। সেখানে অলোকের সেবাও করে। সেদিন রাতেই মেয়েটি একটা ছোট্ট বাচ্চার স্বপ্ন দেখে জেগে ওঠে। দেখে অলোক ঘরে নেই, তাই সব দিকে খুঁজতে থাকে। অলোক আবার সেই সময় বাইরে আগুন জ্বালানোর চেষ্টা করছিল। তাই বাইরে এসে মেয়েটি অলোকের দেখা পেয়ে যেন খুশি হয়ে যায়। অলোক আবার এত সুন্দর মেয়ে দেখে অবাক হয়ে যায়, কিন্তু মেয়েটির তখনও অস্বাভাবিক আচরণ করতে থাকে। অলোক একসময় মেয়েটির নাম জিজ্ঞেস করলেই মেয়েটি জানায় তার নাম তারকা। এই নাম শুনে অলোক বলে, কি অদ্ভুত নাম। তারকা আবার অলোকেরও নাম শুনে নেয়। এই জায়গায় দুজনের কথাবার্তাতে কিছুটা ক্লিয়ার হওয়া যায় যে তারকা আসলে স্বাভাবিক কোনো মানুষ নয়, কারণ সে নিজেই কথার ছলে বলে আমি মানুষ নই। অলোকও আবার মজার ছলে বলে, তুমি আসলে মানুষ নও, তুমি একজন পরী। অলোক আবার জানায়, এই জঙ্গলে আমার বন্ধুরাও আছে, আমি বন্ধুদের কাছে যাব। তারকা বলে, সুস্থ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না, জায়গাটাও সেফ না, তুমি সবসময় ভেতরেই থাকবে। যাই হোক, তারকাও কি বেতাল নাকি জানতে পারবেন খুব শীঘ্রই। তো ঠিক সেই সময় তারকা আবার জন্তুর ডাক শুনতে পায়। সিন তখনই শিফট করে জন্তুর দিকে নিয়ে যাওয়া হয়। জন্তুটাকে ধরে এক বেতাল রক্ত খায়। বেতালটার নাম হচ্ছে ভেরান। ভেরান জন্তুটাকে মেরে কাঁধে করে নিজেদের আস্তানায় নিয়ে আসে। আস্তানায় আবার চলছিল বেতালদের পূজা অর্চনা। বেতালদের প্রধান ভেরান নিয়ে আসা জন্তুটার রক্ত দিয়ে মূর্তির শরীরে লাগায়। সে গুহা থেকে একজন জন্তু উপরে ফেলে দেয় আর বলে, আমি জন্তু জানোয়ার চাই না, আমি মানুষ চাই। সিন তখন নিয়ে আসা হয় অলোকের দিকে। অলোক পরিত্যক্ত বিমানের মধ্যে একটা টেপ রেকর্ডার পায়। সেই টেপ রেকর্ডার ঠিক করে সে সহ তারকাকে গান শোনায়। তারকা গান শুনে খুশি হয়। অলোক বলে, আমার ক্ষুধা লেগেছে। তারকা তাই এক পশু ধরে নিয়ে আসে। অলোক জানায় সে এসব খায় না। খুঁজে খুঁজে অলোক ফল খেলে তারকা অনেক খাবার নিয়ে আসে। সময়টা অলোকের ভালোই কাটছিল তারকার সাথে। একদিন অলোক কিস করার জন্য ঠোঁট এগিয়ে দেয়। তারকার চোখ পড়ে গলার দিকে। এতে দুই দাঁত বের হয়ে আসে। জানা যায় তারকাও একজন বেতাল, অর্থাৎ ভ্যাম্পায়ার। কিন্তু মুহূর্তেই আবার ভ্যানি হয়ে যায় তারকা। তাই অলোক তারকাকে খুঁজতে থাকে। তখনই ভেরান তার দলবল নিয়ে চলে আসে অলোককে ধরতে। তাই তারকা অলোককে বাঁচানোর জন্য ভেরানের মুখোমুখি হয়। সে বলে, ও ভুলেই জঙ্গলে এসেছে, ওকে ধরে নিয়ে যেও না।
কিন্তু ভেরান ঠিকই ধরে আনে তাকে। তারকাও সাথে সাথে চলে আসে। বেতালদের আস্তানায় এসে অলক হয়ে যায় বয়রা, মানে সে আর কানে শুনতে পারছিল না। তারকা তখন বেতাল প্রধানের কাছে এসে বলে, ওর কোনো দোষ নেই, ও ভুলে জঙ্গলে ঢুকেছে, আমাদের আস্তানাও সে চেনে না। কিন্তু অলক নিজেই বেতাল প্রধানের সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করে, সে যে একজন সাংবাদিক সেটাও জানায়। বেতাল প্রধান অলককে বন্দি করে কারাগারে বন্দি করতে চাইলে বয়রা অলক বলে ধন্যবাদ, কিন্তু তখনই ভেরান তার লোকদের বিয়ে তাকে ধরে নিয়ে যেতে থাকে। তখন অলক বলে, আমার বাবাকে কিন্তু তোমরা চেনো না, আমার বাবা রিটায়ার্ড ইনকাম ট্যাক্স অফিসার। কিন্তু ভেরান কোনো কথা না শুনে তাকে নিয়ে যায়, কিন্তু বন্দি না করে নিয়ে গিয়ে ফেলে দেয় ওই গুহার মধ্যে। অলক গুহার মধ্যে আসলে বয়রা থেকে ভালো হয়ে যায়। অলক গুহার মধ্যে একজনকে বন্দী অবস্থায় দেখে। এই বন্দিটা আর অন্য কেউ নয়, ইয়াকশাসান। ইয়াকশাসান মানুষ দেখে খুশি হয়। অলক আবার ইয়াকশাসানকে এরকম বন্দি দেখে বলে, আপনি এরকম বন্দি কেন? ইয়াকশাসান বলে, কেন, আমি কি বন্দি হতে পারি না? আমি কত ব্রিটিশদের সাথে লড়েছি। এই ব্রিটিশদের গল্প শোনাতে কাছে ডাকে অলককে। অলক কাছে যেতে থাকলেই ইয়াকশাসান রক্ত খাওয়ার জন্য দাঁত বের করে। এরপর যে খেতে যাবে তখনই তারকা গুহার থেকে বের করে নিয়ে আসে অলককে। তারপর সেখান থেকে পালাতে থাকে। ভেরানো তার দলবল নিয়ে পিছু নেয়, তাই তারকা অলককে নিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সেই সময় অলক তারকাকে বলে, তোমার দেখি অনেক শক্তি। তারকা কথা বলতে নিষেধ করে, সাথে জানায় রক্তের ঘ্রাণ পেলে ও জেনে যাবে আমরা কোথায় আছি। তারপরে অলক কথা বলতে থাকলে তারকা তাকে জড়িয়ে ধরে। এতে অলক বেশ খুশি হয়। ভেরান আবার তাদের খুঁজে না পেয়ে চলে যায়। তারকা তখন অলককে নিয়ে আসে জঙ্গলের শেষ মাথায়। সেখানে নিচে একটা রাস্তায় গাড়ি দেখতে পেয়ে তারকা অলককে বলে, এখান থেকে লাফ দাও, তারা দ্রুত চলে আসবে। অলক প্রথমে উপর থেকে লাফ দেওয়ার ব্যাপারে ভয় পেলেও পরে বলে, তুমিও এসো। তারকা তখন জানায়, আমাদের এই এরিয়া আর বাইরে যাওয়া নিষেধ। কিন্তু অলক তারকাকে ছাড়া যেতে চায় না। কি আর করার, তারকা তখন অলককে নিয়ে লাফ দেয় আর গিয়ে পড়ে গাড়ির উপরে। অর্থাৎ অলকের সাথে তারকাও আসে। এরকম উপর থেকে ট্রাকের উপর এসে পড়লে অলক তারকাকে বলে, তোমার তো দেখি কোনো ভয় নেই, তুমি তো অলিম্পিকে গেলে ৩-৪টা মেডেল এমনিতেই পাবে। তো সকালবেলা একটা জায়গাতে ট্রাক থামলে অলক একজনের কাপড়ের ব্যাগ চুরি করে। সেখান থেকে একটা কাপড় তারকাকে পরায়। তারপর দুজন একটা পাবলিক বাসে গিয়ে উঠলে সেখানে তারকা অনেক মানুষ দেখে বাসের ছাদের উপর গিয়ে বসে। যা দেখে অলকও ছাদে উঠে তারকার পাশে বসে। দুজন একসাথে যেতে থাকে। সিন এই পর্যায়ে নিয়ে আসা হয় অলকের বাড়িতে। অলকের বাবা রামবাজাজ এবং মা সুধা মিলে অলকের মৃত্যুর পূজা করে, কারণ তারা ভেবে নেয় তাদের ছেলে আর বেঁচে নেই, কেননা এর মাঝে কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু এর মধ্যেই অলক তারকাকে নিয়ে হাজির হয়। অলককে দেখে মা খুশি হলেও বাবা সন্দেহ করে। তাই রামবাজাজ তার ওয়াইফ সুধাকে বলে, এটা আমাদের ছেলে নয়, এটা অন্য কেউ। এইটা আবার শুনে ফেলে অলক। তাই অলক তার বাবাকে বলে, তোমার ছেলেকে তাহলে পরীক্ষা করেই যাচাই করো। রামবাজাজ ছেলে অলককে একটা রুমে ডেকে এনে কুকুরের নাম কি, ক্লাস 10-এ কি রেজাল্ট ছিল সেগুলো জিজ্ঞেস করে। আর অলক তখন সঠিক উত্তরই দেয়, কিন্তু তাতেও যেন তার বাবার মন ভরে না। তাই ছেলের উরুতে যে একটা তিল আছে সেটা দেখতে চায়। অলকও তখন প্যান্ট খুলে দেখায়। অলক এবার বলে, আরও কিছু দেখাতে হবে? মাকে তোমার হোয়াটসঅ্যাপের টেক্সট দেখাবো? রামবাজাজ এবার চিপায় পড়ে যায়। তখন বলে, লাগবে না, তুমিই আমার ছেলে। এর মধ্যে বাবা মার চোখ গিয়ে পড়ে তারকার দিকে। অলক তখন জানায়, এই আমাকে জঙ্গলের মধ্যে ভাল্লুকের হাত থেকে বাঁচিয়েছে। বাবা তখন নাম জানতে চাইলে তারকা তার নাম বলে। নাম শুনে বাবা বলে ওঠে, তারকা নাম তো রাক্ষসের মতো। অলক তখন ইনিয়ে বিনিয়ে বলে, ওইটা আসলে তারকা নয়, তারিকা হবে, নাম হচ্ছে তারিকা। বাবা এরপর জিজ্ঞেস করে, এখানে কেন? অলক তখন আবারও বানিয়ে বলে, তারিকার বাড়ি আসলে পাহাড়ে, তারা মা আর মেয়ে একসাথে থাকে সেখানে। সৎমা জোর করে একটা বুড়ো ব্যাটার সাথে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমি তো সেটা হতে দিতে পারি না, তাই এখানে নিয়ে এসেছি। মা শুনে বলে, ভালো করেছ। তারপর তারকাকে জড়িয়ে ধরে বলে, তুমি এখন থেকে আমাদের এখানেই থাকবে, আমার ছেলের জীবন বাঁচিয়েছ বলে। কথার প্যাচ ধরে আবার রামবাজাজ সে সুধাকে বলে, তুমি 8 বছর আগে একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিলে, যে ডাক্তার তোমার জীবন বাঁচিয়েছিল তাকেও তাহলে বাড়িতে নিয়ে আসি। মোট কথা রামবাজাজ তার ছেলেকেও তো সন্দেহ করছেই, আবার মেয়েটিকেও সে পছন্দ করছে না। সেদিন রাতেই রামবাজাজ টিভিতে হ্যানিটোপের নিউজ দেখে তারকার উপর সন্দেহ বেড়ে যায়। তাই সুধাকে বলে, এ কিন্তু হ্যানিটোপ থেকে সব সম্পত্তি হাতিয়ে নিতে পারে, তাই সাবধান। সুধা এসব ভাবতে নিষেধ করে। খাবার টেবিলে তারকা হরিণের দিকে তাকিয়ে থাকলে সেটা রামবাজাজ ভালোভাবে দেখে।
এর মধ্যে অলোককে তার মা প্রিয় খাবার দিলে অলোক তারকাকে জিজ্ঞেস করে, তোমার প্রিয় খাবার কি? তারকা জানায় বার্শিং। এইটা শুনে বাবা মা অবাক হয়। অলোক উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে। মা তখন তারকাকে জিজ্ঞেস করে, তোমার বাড়িতে কে কে আছে? তারকা জানায় কেউ নেই, বাবা মা দুজনেই মারা গিয়েছে। এইটা নিয়ে প্যাঁচ ধলে বাবা। বাবা বেঁচে না থাকলে সৎ মা কোথা থেকে আসলো? সঠিক জবাব দিতে পারে না অলোক। মা আবার এসব কথা বাদ দিয়ে খেতে বলে। খাওয়া শেষে রুমে এসে তারকা জানালা দিয়ে শুধু কুকুরকে দেখে, কারণ সে তো জন্তু জানোয়ার খায়। তারকা কুকুরকে দেখতে থাকলে অলোক এসে তারকাকে তারিকা বলে সম্বোধন করলে তারকা আবার বলে, আমার নাম তো তারকা। অলোক জানায় এখানে তারিকা বলেই ডাকবো, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। এর মধ্যে তারকা ভ্যানিশ হয়ে যায়। তাই সব জায়গাতে সে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। তাই শেষমেশ তারকা নিজে থেকে রেসপন্স করে। সে খাটের নিচে শুয়েছিল। তা দেখে অলোক বলে, এখানে কেন? তারকা জানায় তার এখানে ভালো লাগছে। এইটা শুনে অলোকও খাটের নিচে গিয়ে তারকার পাশে গিয়ে শুয়ে পড়ে। তারকা তখন জানায়, আমার এখানে ভালো লাগছে। অলোক তখন আবারও কিস করতে যায়, কিন্তু তারকা সাড়া দেয় না। এর মধ্যে মা অলোকের রুমে দুধ নিয়ে আসলে দুজনকে খাটের ভেতর থেকে বের হতে দেখলে বলে, ছেলে মেয়ে দেখি বড় হয়ে গিয়েছে। এবার সিন নিয়ে আসা হয় ইয়াকশাসনের কাছে। সে ভেরানকে বলে, বেতালের কাছ থেকে মানুষ কিভাবে পালায় যায়। ভেরান জানায় তারকা পালাতে সাহায্য করেছে। ইয়াকশাসন তখন বলে, আর কত এরকম জানোয়ারের রক্ত খাবে? যাও, মানুষের রক্ত খাও। ভেরান এটা শুনে বলে, এটা তো আমাদের রুলসের বাইরে। ইয়াকশাসন তখন জানায়, রুলস ভঙ্গ তো তারকাও করেছে। সে মানুষকে ভালোবেসেছে, যাও তাকে ধরে আনো। সিন আবারও রামবাজাজের দিকে নিয়ে আসলে সে কিছুর একটা ছায়া দেখতে পায় বাইরে। তাই জানালা দিয়ে বাইরে তাকালে দেখে গাছে তারকা লাফাচ্ছে। তা দেখে রামবাজাজ ঘুমন্ত সুধাকে জাগিয়ে বলে, তারিকা তো কোনো মানুষ নয়, সে এক আত্মা। তাকে অলোকের রুম থেকে বাইরে গিয়ে গাছে লাফ দিতে দেখেছি। সুধা এটা শুনে বিরক্ত হয়ে বলে, আমাকে এখন আত্মা হতে বাধ্য করো না, চুপচাপ শুয়ে পড়ো। রামবাজাজ বইয়ের ভয়ে তখন শুয়ে পড়ে। অন্যদিকে অলোক জানালা দিয়ে দেখে নিচে তারকা কুকুরকে খাওয়ার চেষ্টা করছে। তাই দ্রুত তারকার কাছে এসে বলে, তুমি কি এসবই খাও? তারকা জানায়, হ্যাঁ। অলোক বলে, এই কুকুর খাওয়া যাবে না, তোমাকে আমি আগামীকাল তোমার পছন্দের খাবার খাওয়াতে নিয়ে যাব। পরের দিন অলোক অফিসে আসলে তার সাথের বন্ধু বলে, তোকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। অলোক জানায় তাকে তারিকা বাঁচিয়েছে। তারিকা কেমন দেখতে তা বন্ধু জানতে চাইলে অলোক জানায়, হ্যাব্বি দেখতে। সেদিন রাতে তারকাকে সুন্দর করে সাজিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে অলোক। কিন্তু সেই রেস্টুরেন্টে গিয়ে বড় বড় মাংস না খেয়ে তারকা মদ খেয়ে সবার সাথে নাচা শুরু করে। অলোক বারবার ফিরিয়ে নিয়ে আসলেও তারকা নাচতেই থাকে। একসময় কয়েকজনের থেকে সরিয়ে নিলে সে কয়েকজন রেগে যায়। তাই অলোক তারকাকে নিয়ে গাড়ি নিয়ে ফেরলে তারাও পিছনে। সেটা দেখেই অলোক দ্রুত গাড়ি চালাতে থাকে। বিপদ থেকে বাঁচতে একটা জায়গার মধ্যে গাড়ি ঢুকিয়ে দিলে পুরোই ফেসে যায়, কারণ সামনে আর কোনো রাস্তা নেই। ওরাও চলে আসলে অলোক তারকাকে গাড়িতে রেখে একা হ্যান্ডেল করতে যায়, কিন্তু তারাও বখাটে উল্টো মারতে থাকে অলোককে, যা দেখে রেগে যায় তারকা। দুইটা বড় দাঁতের সাথে বড় নখ বের করে তারপর সবাইকে মারা শুরু করলে সবাই ভয়ে পালাতে থাকে। একসময় প্রধান বখাটের রক্ত চুষে নেওয়ার প্রস্তুতি নিলে সেই সময় অলোক ডাক দিয়ে তাকে থামায়। তারপর অলোক দ্রুত তারকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে গেলে সেখানে ভেরানকে দেখা যায়। এই ভেরানই প্রধান বখাটের রক্ত চুষে নিয়ে মেরে ফেলে। অলোক তারকাকে বাড়ি নিয়ে এসে বলে, তুমি কি তার মাথা খেতে চেয়েছিলে নাকি? তারকা জানায়, না, শুধু রক্ত। এটা শুনে ভয় পেয়ে যায় অলোক। এতদিনে সে তারকার আসল পরিচয় পায়। রক্ত খাওয়ার কথা শুনে অলোক বলে, তুমি কি তাহলে ভ্যাম্পায়ার? ভ্যাম্পায়ার আবার কি, সেটা আবার জানতে চায় তারকা। অলোক বলে, ভ্যাম্পায়াররা রক্ত খায়, দিনে বের হতে পারে না, অন্ধকারে লুকিয়ে থাকে, রাত হলে মানুষের রক্ত খায়, আয়নাতেও তাদের দেখা যায় না। অলোক তখন আয়নার দিকে তাকালে তারকাকে দেখে আরও ভয় পেয়ে যায়। তারকা তখন বলে, আমি ভ্যাম্পায়ার নই, আমি বেতাল, আমি শুধু রক্ত খাই। অলোক এবার ড্রাকুলার সাথে তুলনা করে তারকাকে। তারকা তখন বলে, এই ড্রাকুলাটা কি? অলোক ড্রাকুলারও পরিচয় দেয়। তারকা বলে, আমরা শুধু জন্তু জানোয়ারের রক্ত খাই। হ্যাঁ, একসময় আমরা মানুষেরও রক্ত খেতাম, কিন্তু সেটা 1947 সালের আগে। এই যে 1947 সালের আগে মানুষের রক্ত খেত তারা, কিন্তু এখন আর খায় না। ব্যাপারটা ক্লিয়ার করতে বলে অলোক। তারকা জানায়, 47-এর দেশভাগের দাঙ্গায়
যারা মরে যাচ্ছিল তাদের রক্ত খেতে গিয়েছিলাম। গিয়ে দেখি বাইরের কোনো শত্রু নয়, নিজেরাই নিজেদের মেরে রক্তাক্ত করেছে। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভালো মন্দ কোনো মানুষেরই রক্ত খাবো না, কারণ মানুষের রক্তে বিষ। মানুষের রক্তে শুধু বিষ নয়, মানুষই বিষ। এসব শুনে অলোক বলে, তুমি মিথ্যা বলছো, আমি ওই গুহায় একজনকে দেখেছি যে আমার রক্ত খেতে চেয়েছিল। তারকা জানায় এই জন্যই তাকে বন্দী করা হয়েছে, সে নিয়ম ভঙ্গ করেছিল। অলোক তার সম্পর্কে জানতে চাইলে তারকা জানায় সবচেয়ে শক্তিশালী ইয়াকশাসান, তিনি আমাদের পূর্বজ, আমাদের সবাইকে তিনি বেতাল বানিয়েছেন, তাই তিনি আমাদের থামা। তখন ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়, নিয়ম করার কিছুক্ষণ পরেই হসপিটালে এসে একের পর এক মানুষের রক্ত খেতে থাকে ইয়াকশাসান। তা দেখে বেতালদের প্রধান তাকে বন্দী করার নির্দেশ দেয়। তখন দেখা যায় যাদের সে রক্ত খেয়েছিল তারাও বেতাল হয়ে যায়। এতে বোঝা যায় বেতাল যে মানুষের রক্ত খাবে সেও বেতাল হয়ে যাবে। তো প্রধান ইয়াকশাসনকে বন্দী করতে থাকলে ইয়াকশাসন বলে, যেদিন আবারও কেউ নিয়ম ভঙ্গ করবে, মানুষকে বেতালে পরিণত করবে, সেদিন আমি আবারও ফিরব, তখন আমাকে আর বন্দী রাখতে পারবে না। এই ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে অলোক তারকাকে বলে, তুমিও তাহলে 1947 সালে ছিলে, তোমার বয়স তাহলে কত? তারকা তখন অলোকের হাত বুকে রেখে বলে, আমি মানুষ নই, এই জন্য আমার কোনো হার্টবিট নেই। তারকা আবার অলোকের বুকে হাত রেখে বলে, তোমার হার্টবিট আছে তাই তুমি মানুষ, তোমার কাছে আছে বলেই আমি শুধু তোমার দিকে ঝুঁকে যাচ্ছি। এসব বলতে গিয়েই কলিং বেলের শব্দ পায়। ইন্সপেক্টর পিকে আসে বাসায়, কারণ এই মারামারির ব্যাপার নিয়ে, কিন্তু অস্বীকৃতি জানায় অলোক। পিকের তখন চোখ পড়ে তারকার দিকে, তারকাও দেখতে থাকে পিকেকে। পিকে তারকাকে মারামারির ব্যাপারে জিজ্ঞেস করলে তারকা সব স্বীকার করে, কারণ সে মিথ্যা বলতে পারে না। পিকে এবার তারকার সাথে কথা বলতে আলাদা রুমে ডাকে। সেখানে দুজন বেতালের রিচুয়াল শুরু করে, কারণ পিকেও একজন বেতাল। পিকে তারকাকে জানায়, লাশগুলো দেখে বুঝতে পেরেছিলাম এগুলো তোমার কাজ। লাশের কথা শুনে অবাক হয়ে যায় তারকা, কারণ সে তো কাউকে মারেইনি। পিকে তখন বলে, ভাগ্যেশ, ঘাড় মুটকিয়ে মেরেছ, রক্ত খেলে তো তারাও বেতাল হয়ে যেত। পিকে এরপর জানায়, আমি 172 বছর ধরে মানুষের মধ্যে সম্পর্ক করার চেষ্টা করছি, কিন্তু তুমি তো বিপদে ফেলে দেবে। অলোকের সাথে থাকলে তোমার বিপদ হবে, সাথে অলোকেরও বিপদ হবে, তাই তোমাকে এখান থেকে চলে যেতে হবে। তারকা পিকের সাথে কথা বলে বের হয়ে এক রুমে আসলে সেখানে অলোক এসে জিজ্ঞেস করে, পুলিশ কি বলল? তারকা জানায়, উনি পুলিশ নন, উনি আমার মতোই একজন। আমি তোমার সাথেই থাকতে চাই, কিন্তু তোমার থেকে আমাকে দূরে যেতেই হবে, এতে তোমার আমার দুজনেরই ভালো। অলোক তারকাকে থামাতে চাইলে তারকা রেগে গিয়ে তার ভয়ঙ্কর রূপ তাকে দেখায়। অলোক তাই নিজে গাড়িতে করে বাসস্টপে নিয়ে এসে বাসে তুলে দেয়। সে সময় ভেরানকেও বাসস্টপে দেখা যায়। বাস ছেড়ে গেলে অলোক গাড়িতে করে বাসায় যাওয়ার সময় শুধু তারকার সাথে কাটানো মুহূর্তের কথাগুলোই ভাবে, তাই নিজেকে আর ধরে রাখতে পারে না। গাড়ি নিয়ে চলে আসে বাসের কাছে, তারকাকে বাস থেকে নামতে বলে। তারকা তাই বাস থামাতে বললে মারাত্মক অ্যাক্সিডেন্টের কবলে পড়ে অলোক। তারকা ছুটে এসে গাড়ি থেকে অলোককে বের করে কোলে মাথা নিয়ে রাখে। তারকা তখন আবার বুঝতেও পারে অলোক মারা যাচ্ছে, এবং একটু পর মারাও যায়। তারকা চিৎকার করে ওঠে। তারকা তাও একবার চেক করার জন্য অলোককে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। ডক্টর পালস চেক করলে কোনো পালস পায় না। অলোকের বাবা মাকে মৃত্যুর ব্যাপারে জানালে বাবা মা একদম ভেঙে পড়ে, কিন্তু তারকা শুধু বাইরে থেকেই অলোককে দেখে। এর মধ্যে অলোকের শরীর কাঁপা শুরু হয়, শরীরের দাগ মুছে যেতে শুরু করে। এদিকে অলোকের পরিবর্তন হতে থাকলে ওইদিকে বেতালের আস্তানাতেও অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। এদিকে হঠাৎ জেগে ওঠে অলোক, কিন্তু তার চোখ হয়ে যায় লাল। অন্যদিকে বেতালের আস্তানাতেও জ্বলে ওঠে আলো। ইয়াকশাসান আবার খুশি হয়, কারণ সে মুক্তি পেতে চলেছে। এদিকে অলোক জীবন ফিরে পেলে রুম থেকে উধাও হয়ে যায়। সেই নার্স সবাইকে জানালে সবাই রুমে আসে। রামবাজার জানালার কাছে এসে দেখতে থাকলে কাউকে উপরে উঠতে দেখে, আর সেও উপরে ওঠে। তখন উপরের এক রুমে অলোককে রক্ত খেতে দেখা যায়। রামবাজার সেই রুমে এসে অলোকের রক্ত খেতেও দেখে। অলোকের পর ভয়ঙ্কর রূপ নিয়ে তার দিকে তাকালে সে ভয় পেয়ে যায়, আর ভয় পাওয়ার পর সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন তার ঘুম ভাঙে। ঘুম ভেঙেই আগে রামবাজার ছেলের খোঁজ নিতে থাকলে সুধা জানায় সে তার রুমে আছে, ঘুমাচ্ছে। রাম বলে, আমি আমার ছেলেকে অস্বাভাবিক অবস্থায় দেখেছি। সুধা এসব চিন্তা করতে নিষেধ করে। ওদিকে অলোক ঘুম থেকে জেগে উঠলে আলো সহ্য করতে পারে না।
আবার আয়নায় নিজের শরীর দেখে অবাক হয়, কোনো দাগের চিহ্ন নেই। সেই সময় তারকা রুমে আসলে অলোক বলে, আমার সাথে কি হয়েছে? তারকা তখন তাদের রিচুয়াল করলে অলোকও সেইটা করে। অলোক রিচুয়াল করলে দেখতে পায় তার 2টা দাঁত আর হাতের নখ বড়। এটা দেখে নিজেই চমকে যায়। সে বলে, এটা তুমি করেছো না? তারকা জানায় হ্যাঁ। অলোক এবার বলে, আমার কি হবে, আমি কিভাবে চলবো? তারকা বলে, তুমি মরে যাচ্ছিলে, তাই আমার কিছুই করার ছিল না। অলোক তবুও প্যানিক হতে থাকলে তারকা কেস করে বলে, আমি তোমাকে হারাতে চাইনি, তাই এটা করতে বাধ্য হয়েছি। আমি তোমাকে সব সময় আমার সাথে চাই, তোমাকে হারাতে পারবো না। অলোক এবার বলে, তোমার জন্য এই জীবন মেনে নিলাম। ওইদিকে ইয়াকশাসান খুশি হতে থাকে, কারণ সে মুক্তি পেতে যাচ্ছে। প্রধান আসলেই ইয়াকশাসান প্রধানকে বলে, এখন যে মানুষকে বেতাল বানিয়েছে তাকে এই জায়গায় বন্দি করুন। আপনাদের থামাকে আপনারা আর বন্দি রাখতে পারবেন না। অন্যদিকে অলোক তারকাকে বলে, আমাকেও কিনা তোমাদের মতো রক্ত খেতে হবে, হয়তো মানুষের রক্ত খেতে হতে পারে। তারকা তখন বলে, আমাদের সৃষ্টি করা হয়েছে মানুষদের রক্ষা করার জন্য, মেরে ফেলার জন্য নয়। ইতিহাসও জানায় এক দেবী তাদের বানিয়েছিল রক্তবীজের ধ্বংসের জন্য, যাতে রক্তবীজ মানুষের কোনো ক্ষতি না করতে পারে। আর আমরা মরণশীল নই। এসব জানিয়ে তারকা অলোককে বলে, এখন তোমাকেও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে, মানুষদের সাহায্য করতে হবে। অলোক জানায়, নিজেরই জীবন বাঁচাতে পারি না, অন্যকে কিভাবে বাঁচাবো? তখনই একটা ধারালো অস্ত্র অলোকের শরীরে ঢুকিয়ে দেয় তারকা। অলোক মরার অভিনয় করলেও তারকা জানায়, অভিনয় করতে হবে না, তুমি মানুষের জন্য এখন থেকে কাজ করবে, কিন্তু তোমাকে এজন্য এই নতুন জীবন কন্ট্রোলে আনতে শিখতে হবে। তোমার এখন আলোতে সমস্যা হবে, অনেক শক্তিও বাড়বে। মানুষদের মাঝে থাকলে তাদের রক্ত খেতে ইচ্ছে করবে, এটাকেও কন্ট্রোল করতে হবে। অলোক পরের দিন অফিসে এসে তার পাওয়ার দেখায়। গ্যারেজে গাড়ি হাত দিয়ে সরিয়ে ফেলে, লিফট ছাড়াই সবার আগে অফিসে যায়, যা দেখে বন্ধুরা অবাক হয়। বাড়িতে সেদিন রামবাজাজ শেভিং করতে থাকলে একটু রক্ত বেরোয়, তার জন্য অলোকের দাঁতগুলো বের হয়ে আসে। সেইটা আবার অলোকের বাবা আয়নায় দেখতে পায়। তখনই অলোকের দাঁত দেখতে যায়, কিন্তু অলোক শুধু মুখ চেপেই থাকে, কিন্তু বাবার প্রেসারে তাকে দাঁত দেখাতেই হয়। তখন বাবা আবার স্বাভাবিক দাঁতই দেখতে পায়। তারপরও রামবাজাজ থানায় এসে তার ছেলের এসব অস্বাভাবিক কর্মকাণ্ড সম্পর্কে জানায়, সাথে বলে, আমার ছেলেকে এমন করেছে ওই মেয়ে আমার ছেলেকে কিছু একটা করে এসব করেছে। থানায় আবার আরেক বেতাল পিকে এসব শোনে। পিকে বাসায় যেতে বলে তাকে, ব্যাপারটা সে দেখছে বলেও জানায়, কিন্তু পিকে ঠিকই এসব নিয়ে চিন্তার মধ্যে থাকে। এই পর্যায়ে সিন নিয়ে আসা হয় বেতাল রাজ্যে। ভেরান প্রধানকে বলে, নতুন বেতালকে মেরে তারকাকে নিয়ে এসে বন্দি করতে হবে। প্রধান জানায়, আমাদের রুলসে বেতাল হয়ে বেতালদের মারা নিষেধ। ভেরান তখন বলে, অনেক রুলসই তো চেঞ্জ হচ্ছে, তাই এটাও চেঞ্জ হবে। প্রধান বলে, এই রুলস একমাত্র থামাই পরিবর্তন করতে পারবে। ভেরান জানায়, আমাদের থামা তো আছে তো, মহান বেতাল ইয়াক হাসান। প্রধান তখন একজনের মূর্তি দেখিয়ে বলে, আমাদের থামা সেই, যার বুকে হার্টবিট পাওয়া যাবে। ইয়াক হাসান কোনো থামা নয়। ভেরান এসব মানতে চায় না, সেই ইয়াক হাসানকেই থামা বলে মানে। তা দেখে প্রধান নতুন বেতাল সহ তারকাকে ধরে আস্তানে নিয়ে আসতে বলে। অন্যদিকে তারকা অলোককে উঠতে শেখায়। অলোক আবার তেশা কাশাকে ড্রাকুলার মতো চলাফেরা করলে উঠতে ভয় পায়, তাই তারকা আগেই উড়ে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে পার হয়। তখন অলোকও সাহস করে উড়ে পার হয়ে আসে। পার হয়ে আসলে তারকা জিজ্ঞেস করে, তুমি ভয় পেয়েছ না? অলোক জানে না। তখনই অলোকের আসল রূপ প্রকাশ পায়। তারকা আবার বলে, এজন্যই আমরা বেতালরা মিথ্যে বলি না, মিথ্যে বললেই এ রূপ অটোমেটিক চলে আসে। এরপর দুজন উঠতে উঠতে বাসায় আসে। বাসায় এসে দুজন যে রোম্যান্টিক হতে যাবে, তখনই ঘরে প্রবেশ করে অলোকের বাবা। অলোকের বাবা এসে বলে, তোরা এরকম কোথা থেকে লাফিয়ে আসলি? আমি তো বাইরেই ছিলাম। অলোক জানায়, আমরা দরজা দিয়েই এসেছি। এই মিথ্যে বলাতেই দাঁত বেরিয়ে আসে। বাবার কাছে এবার ধরা খায়। ধরা খেলে তারকাও তার আসল রূপটা দেখায়। তখন বাবা বলে, এসব এই মেয়ের কাজ, আগে আগেই বুঝেছিলাম এই মেয়ের রাক্ষস। তারকা তখন বলে, হ্যাঁ আমি করেছি, কিন্তু তাছাড়া আর কোনো উপায় ছিল না। সেদিন অ্যাক্সিডেন্টে অলোক মারা গিয়েছিল, তাই আমি তাকে কামড়িয়ে আমাদের মতো বেতাল বানিয়েছি। এই বেতাল নাম শুনে বাবা আবার তারকার উপর দোষ চাপিয়ে বলে, আমার ছেলেকে তোমার মতো করার জন্য তুমি ইচ্ছে করে এসব করেছ। তারকা বলে, অশোক মারা গিয়েছিল, কিন্তু আমি তাকে ভালোবাসি, তাই এটা ছাড়া কিছু করার ছিল না। অলোক তখন বাবার কাছে এসে বাবার হাত বুকে লাগিয়ে বলে, দেখো বাবা, আমার হার্টও নেই, আমি আসলেই মারা গিয়েছি। বাবা এবার কষ্ট পায়। মাকে কি জবাব দেবে সেটাও ভেবে পায় না। আবার বলে, যেভাবেই হোক
আমি আমার ছেলের হার্টফিট ফিরে নিয়ে আসব। অলোক জানায় সেটা সম্ভব নয় বাবা, বড় তান্ত্রিক দেখানোর কথা বললে সেটাতেও লাভ হবে না বলে জানায়। বাবা এবার বলে, গড তো পারবে, গডকেই দেখাবো। এই পর্যায়ে আমাদের দেখানো হয় এক ফাদারকে। এই ফাদারকে খুব ভালো করে চিনবেন যারা মনজিয়া দেখেছিলেন। তার কাছে আসে জনা। এই জনাকে চিনেছেন তো? এই জনা হচ্ছে ভেরিয়া তথা ভাস্করের বন্ধু। জনা ফাদারের কাছে এসেছে বন্ধু ভাস্করের জন্যই। নিশ্চয়ই মনে আছে স্ত্রী 2 এর ক্লাইম্যাক্স। সেখানে স্ত্রীর সাথে ভেরিয়াও লড়েছিল সারকাটার সাথে। সারকাটার কাছে আবার ভেরিয়া খুব মারও খেয়েছিল। সেই মায়ের খাওয়ার পর থেকেই মানুষ হয়ে গিয়েছে, আর ভেরিয়া হতে পারছে না। মানুষ হয়েই ভেরিয়ার মতো আচরণ করছে। আবারও ভেরিয়া বানাতেই জনা ফাদারের কাছে এসেছে। ফাদার সব শুনে ভেতরের রুম থেকে একটা কাগজ নিয়ে এসে সেটা দেখিয়ে জনাকে বলে, ভেরিয়াকে একজনের রক্ত খেতে হবে, যে আবার অন্যের রক্ত খায়। জনা এটা শুনে বললে, ঝোঁকের কথা বলছেন? ফাদার হেসে বলে, না, তাদের বড় দাঁত আছে। জনার তখন মনে পড়ে যায় ভাস্করের কথা। ভাস্কর তাকে এ ব্যাপারে আগে জানিয়েছিল। ফাদার বলে, সেই বেতালরা প্রায় বিলুপ্ত, তার আর মি বললেই চলে। জন আবার বলে, আছে, আমাকে আমার বন্ধু বলেছে। সেই সময় ফাদারের কাছে হাজির হয় রামবাজাজ। সে অলোককে নিয়ে আসে ফাদারের কাছে। এই ক্লায়েন্ট আসলে একটু বাইরে যেতে বলে ফাদার। জনা বাইরে যাওয়ার সময় অলোককে ডাকে বিট্টু বলে। এটার অবশ্য কারণ আছে। আমরা জানি ভেরিয়াতে তাদের আরেক বন্ধুর নাম বিট্টু। এই বিট্টু চরিত্রে অভিনয় করেছে অপরাশক্তি খুরানা, আর অশোক চরিত্রে অভিনয় করেছে আয়ুষ্মান খুরানা। দুজনের চেহারার মিল 19-20, তাই পরিচালক এভাবে উপস্থাপন করেছে। যাই হোক, রামবাজার ছেলেকে নিয়ে ফাদারকে বলে, এক ডাইনি আমার ছেলেকে কেটে তার মতো বানিয়ে দিয়েছে। তার 2টা দাঁত বের হয়। এটা শুনে ফাদার বলে, পাশে থাকা এটাই আপনার ছেলে, তাই না? রামবাজাজ না বললে অলোকের বেতালের রূপ প্রকাশ পায়। ফাদার বলে, আমি জানতাম এ বেতাল। এরকম বেতালের দেখা পেয়ে খুশি হয় ফাদার। রামবাজাজ বলে, এই বেতাল থেকে আমার ছেলেকে মানুষের রূপান্তর করা যায় না? ফাদার জানায় সেটা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। তাই নিরাশ হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে যায়। অলোক বেরিয়ে এলে রাগ দেখায় বাবার উপর। বলে, যাকে তুমি ডাইনি বলছো সে তোমার ছেলের মৃত্যুর পর বাঁচিয়ে রেখেছে। এটা বলে একাই চলে যায়। ফাদারের কাছে তখন জনা আবার আসলে ফাদার জনার কানে কানে বলে, এখানে যে এসেছিল তার রক্ত দিলেই ভেরিয়া ঠিক হয়ে যাবে। এটা শুনে জনা খুশি হয়। ফাদার আবার জনাকে একটা কাপড় দেয়, অলোক যেই চেয়ারে বসেছিল সেখানকার। কাপড়টা দিয়ে বলে, এটা ভেরিয়ার কাছে নিয়ে গেলেই ভেরিয়া বেতালকে পেয়ে যাবে। ওইদিকে অলোক একা হাঁটতে থাকলে আয়নায় দেখে তাকে কেউ ফলো করছে। ফলোটা করে ভেরানের দলবল। এইটা দেখে অলোক ফোন করে তারকাকে জানায়। তারকা উঁচু একটা জায়গায় অলোককে আসতে বলে, সাথে জানায় সেও আসছে। অলোক ভেরানের সামনে থেকে চকমা দিয়ে একটা বিল্ডিংয়ের উপর আসে। সেখানে হঠাৎ অনেকগুলো বাদুড় তাকে ঘিরে ধরে। এন্ট্রি নেয় ভাস্কর। ভাস্কর অলোকের কাছে এসে রক্ত চাইলে অলোক বলে, আমরারও রক্ত খাই, আর তুই আমার কাছে রক্ত নিতে এসেছিস? এটা বলে মারতে থাকে। দুজনের মধ্যে তখন তুমুল মারামারি শুরু হয়। এই মারামারিতে কেউ কাউকে ছাড় দেয় না। একসময় অলোক তার হাত কেটে বলে, তোর রক্ত লাগবে না, নে। মূলত বিল্ডিং থেকে ফেলে দেওয়ার প্ল্যান করে, কিন্তু এক ফোঁটা রক্ত ঠিকই পড়ে ভাস্করের মুখে। এতে ভাস্কর হয়ে ওঠে ভেরিয়া। এই ভেরিয়া আগের থেকেও হিংস্র। ভিরিয়া দেখে ভয়ে পালাতে থাকে অলোক। ভিরিয়া তার পিছু নেয়, ধরে মারে, আবার অলোক পালাতে থাকে। এরকমভাবে চলে। একসময় অলোক একটা বিল্ডিংয়ে আসলে সেখান থেকে পড়ে যেতে থাকলে তারকা হাত ধরে ফেলে, তারপর উপরে তুলে একটা কাপড়ের দোকানে ঢুকে পড়ে। সেখানে ভিরিয়া আসলে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তারপর অলোক তারকাকে জিজ্ঞেস করে, একে কি তুমি চেনো? তারকা জানায় না, তবে একজন চিনতে পারে। এটা বলে লুকিয়ে চলে যায়। অন্যদিকে ভাস্কর একসময় আয়নায় এরকম নিজের ভয়ানক লুক দেখে নিজেই ভয় পায়, তাই ফিরে আসে স্বাভাবিক লুকে। তারপর দোকান থেকে চলে যায়। অন্যদিকে তারকা অলোককে নিয়ে আসে ইন্সপেক্টর পিকে রর কাছে। অলোক সেখানে এসে বলে, এরকম পুলিশের কাছে কেন? পিকেও তারকাকে বলে, ওকে নিয়ে আসছো কেন? তখন তারকা বেতালের রিচুয়াল করলে সবাই বেতালের রূপ নেয় এবং দেখে সবাই বেতাল। তাই পিকে তারকাকে বলে, তুমি তাহলে একেও বেতাল বানিয়ে দিলে, এটা এখন বিপদের কারণ হবে। অলোক তখন সেখানে নিয়ে আসে ভেরিয়ার ব্যাপারটা। পিকে জানায়, আমি ভেরিয়াকে চিনি, সে আমাদের শত্রু। এই ভেরিয়া আমাদের রক্ত খেতে পছন্দ করে। আমাদের রক্ত খেলে আরও 10 গুণ শক্তিশালী হয়। তোমার রক্ত খেয়েছে নাকি? ভেরিয়াকে কই পেলে? অলোক জানায়, না, রক্ত খায়নি। কিন্তু আবারও মিথ্যা বেরিয়ে আসে। তাই পিকে বলে, এখন ভেরিয়া তোমার পিছু নেবে, আমরা সহ আমার টিমও এখন বিপদে। পিকের যে টিম আছে তা শুনে অবাক হয় তারকা। পিকের পর বলে, চলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু এই ড্রেসে নয়। ড্রেস চেঞ্জ করে দুজনকে একটা বারে নিয়ে আসে।
সেখানে একজন নাচানাচি করছিল। পিকে জানায় এখানকার সবাই বেতাল, যে নাচছে সে হচ্ছে আমাদের রানী। পিকের পর অলোককে একটা বিদেশি রক্ত খাওয়ায়। এতে এতে একটু পর অজ্ঞান হয়ে পড়ে অলোক। অনেকক্ষণ পর পানি দিয়ে পিকেই অলোককে জাগিয়ে তোলে। অলোক তখন এক অপরিচিত জায়গায় নিজেকে দেখে, যেখানে তারকার দেখা না পেয়ে সে কোথায় তা জানতে চাইলে পিকে বলে তারকা চলে গিয়েছে। এরপর পিকে অলোককে বলে তারকা তোমার থেকে একটা ব্যাপার গোপন রেখেছে। তখন কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তারকাকে নিতে বারে ভেরান আসে। পিকে তখন তারকাকে বলে তুমি রুলস ভেঙেছ, তুমি মানুষকে বেতাল বানিয়েছ, তাই তোমার শাস্তি এখন ইয়াক শাসানের জায়গায় 100 বছর বন্দি। এই রুলস তুমি খুব ভালো করেই জানো। তারকা বলে আমি যা করেছি তা আমার ভালোবাসা থেকে, আমি অলোককে ভালোবাসি। পিকে বলে যদি অলোকের ভালো চাও তাহলে রুলস মেনে নাও, তা না হলে অলোককে মরতে হবে। তারকা তখন পিকেকে বলে অলোকের যেন কিছু না হয়, আমি যেতে রাজি আছি। যাওয়ার আগে অলোককে একবার দেখার অনুমতি চাইলে পিকে সেটা দেয়। তারকা অজ্ঞান হওয়া অলোকের মাথা বুলিয়ে ভালোবাসার মানুষকে শেষ বিদায় দিয়ে চলে যায়। সব শুনে অলোক বলে তারকা আমার জন্য চলে গিয়েছে, কিন্তু আমাকে এসব আগে বলেনি কেন। অলোকের পর তারকার কাছে যেতে চাইলে পিকে বলে তোমার ওখানে যাওয়া সেফ না, তুমি এখানেই থাকবে, আমার লোক তোমাকে দেখে রাখবে। এখন তুমি বাড়ি যাও, ঘর থেকে বেরো হবে না। অলোক তাই কষ্ট পেয়ে বাড়ি আসলে বাবা জিজ্ঞেস করে তারকা কোথায়, এতক্ষণ কই ছিলে? অলোক জানায় তারকা তার জায়গায় চলে গিয়েছে, সে আমার জন্য সবচেয়ে বড় রুলস ভেঙেছে, এখন 100 বছর বন্দি থাকবে। বাবা তখন জানায় আমি ফাদারের কাছ থেকে এসে রিয়েলাইজ করেছি তোমাকে ফিরিয়ে পাওয়াই আমার জন্য সবকিছু। তুমি বেঁচে আছো নাকি মারা গিয়েছো, মানুষ নাকি বেতাল, এসব দেখার নেই। তুমি বেঁচে আছো, এতেই আমি খুশি। তাই আমি তারকাকে বৌমা হিসেবে মেনে নিয়েছি। তুমি তারকার জন্যই পারফেক্ট, তাই তাকে ফিরিয়ে নিয়ে এসো। অলোক জানায় ওখানে যাওয়ার রুলসের বাইরে। বাবা এটা শুনে বলে তারকা যদি তোমার জীবন দিতে সবচেয়ে বড় রুলস ভাঙতে পারে তাহলে তুমি কেন পারবে না? যাও, নিয়ম রুলস নিয়ে আমার বৌমাকে নিয়ে এসো। অলোক বেরিয়ে পড়ে। গভীর জঙ্গলে এসে দেখে বেতালদের আস্তানায় ঢুকতে হাতের স্পর্শ লাগে। সেটা দেখে অলোকে একইভাবে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করলে দেখে সেখানে উৎসব চলছে। উৎসবটা ইয়াক হাসানের মুক্তি উপলক্ষে। সেখানে আবার তারকাকেও রাখা হয়। অলোক মুখ ঢেকে সবার মধ্যে ঢুকে পড়ে। ইয়াকশাসানের মধ্যে মঞ্চে এসে বলে 75 বছর বন্দি থেকে অবশেষে মুক্তি পাচ্ছি। তারপর প্রধানকে বলে এখন থেকে রুলস বদলান, আমরা মানুষের রক্ত খাওয়া শুরু করি, এতে তারকাও বন্দী হবে না। কিন্তু প্রধান রাজি হয় না। ইয়াকশাসান তাই তার হাতের শিকলটা খুলে দিতে বলে। প্রধান মন্ত্র পড়ে ইয়াকশাসানের থেকে শিকল খুলে নিয়ে সেটা তারকার হাতে পরিয়ে দেয়। ইয়াকশাসান মুক্ত হয়েই সবার উদ্দেশ্যে বলে তোমাদের থামা ফিরে আসছে, এখন থেকে শুধু থামার রুলস চলবে। সবাইকে তার জয়ধ্বনিও দিতে বলে। সবাই তাই জয়ধ্বনি দেওয়া শুরু করে। ইয়াকশাসানের পর তারকার কাছে আসে, এসে বলে যেদিন তোমাকে ওর সাথে দেখেছি সেদিনই বুঝতে পেরেছি তুমি আমাকে বন্দী হতে মুক্ত করবে, এজন্য তোমাকে ধন্যবাদ। চেয়েছিলাম তুমিও যেন বন্দী না থাকো, কিন্তু প্রধান শোনেনি। এসব বলে ইয়াকশাসান ভেরানকে নির্দেশ দেয় তারকাকে বন্দি গুহায় নিয়ে যাওয়ার। তখন সবার সামনে হাজির হয় অলোক। অলোককে দেখে অবাক হয়ে যায় তারকা। দূর থেকে জিজ্ঞেস করে এখানে কেন? অলোক জানায় তোমার জন্য। অলোক আবার ইয়াকশাসানকে বলে তারকা নিয়ম ভঙ্গ করেছে আমার জন্য। এই সাজা বেশি হয়ে যাচ্ছে, কমিয়ে 1 সপ্তাহ রাখা যায় না? ইয়াকশাসান তখন ভেরানকে নির্দেশ দেয় অলোককে মারার। লড়াই শুরু হয় অলোক এবং ভেরানের। ভেরান এই লড়াইয়ে টিকতে পারে না, তাই ইয়াকশাসান ভেরানের রক্ত নিয়ে মেরে ফেলে। তখন জানা যায় এক বেতাল আরেক বেতালের রক্ত নিলেই সে বেতাল মারা যায়। অন্যদিকে রক্ত খাওয়া বেতাল আরও শক্তিশালী হয়ে ওঠে, যেমনটা ইয়াকশাসান হয়। অলোক তখন তারকার কাছেই সেই শিকলটা খোলার চেষ্টা করলে তারকা জানায় পারবে না। আবার এটাও বলে এখানে কেন এসেছ? অলোক জানায় তোমার জন্য। তারকা বলে ইয়াকশাসান অনেক শক্তিশালী, এখান থেকে চলে যাও। অলোক কোনো কথা না বলে তারকাকে কিস করা শুরু করে, সেটা আবার সবার সামনেই। এরপরে অলোক তারকাকে বলে আমাকে ছেড়ে 100 বছর থাকতে পারবে? তারকা জানায় 100 বছর কি এক পালও থাকতে পারবো না। এসব কথা বলা শেষ হলে অলোক খুঁজতে থাকে ইয়াকশাসানকে। ইয়াকশাসান উপর থেকে বলে রোমান্স করা থামালে যেন, এনজয় করছিলাম। অলোক ইয়াকশাসানকে বলে বেশি কথা না বলে নিচে আয়। ইয়াকশাসান নিচে আসে। এবার দুজনের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু অলোক ইয়াকশাসানের লড়াইয়ের কাছে টিকতে পারে না। একসময় মায়ের খেয়ে পুরো পিলারের তলে পড়ে যায়। তারকা তখন তার শিকল খোলার চেষ্টা করলে প্রধানের মায়া হয়, মন্ত্র দিয়ে শিকল খুলে ফেলে। তখনই ইয়াকশাসান আবার তারকার গলা ধরে উপরে তুললে অলোক এসে ইয়াকশাসানকে মারা শুরু করে। এবার শুরু হয় 2 ভার্সেস 1-এর লড়াই। তারপরও ইয়াকশাসানের সাথে দুজন পেরে ওঠে না। একসময় তারকাকে দূরে ফেলে দিয়ে অলোকের রক্ত শুষে নেয়, এতে অলোক মারা যায়। ইয়াকশাসান তখন সবার উদ্দেশ্যে বলে আজকের ঘটনা দেখে শিক্ষা নাও, যে আমার বিরুদ্ধে যাবে তার পরিণতি এমনই হবে। তারকা অলোককে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে, আর অনেক জোরে জোরে চিৎকার করে উঠলে সব কেঁপে ওঠে, বাদ যায় না মূর্তিও।
মূর্তির হাত থেকে একটা আগুনের গোলা আবার অলোকের শরীরে আসে। এতে অলোক পুনর্জীবিত হয়, এমনকি তার হার্টবিটও চলে আসে। এই হার্টবিট অলোক তারকাসহ সবাই শুনতে পায়। এর মধ্যেই অলোকের শরীর হয়ে ওঠে অনেক শক্তিশালী। ইয়াক হাসান এবার মারতে আসলে অলোকের হাতে প্রচণ্ড মাইর খায়। অলোক এক পর্যায়ে রেগে গিয়ে ইয়াক হাসানের রক্ত খাওয়ার প্রস্তুতি নিলে তারকা না করে, বলে, তুমি তো আর তার মতো নাও, তুমি হচ্ছ অলোক। অলোক তাই ইয়াক হাসানকে ছেড়ে দেয়। প্রধান আবার মন্ত্র দিয়ে শিকলটা পরিয়ে দেয় ইয়াক হাসানকে। তারপর বন্দি গুহায় নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে প্রধান সবার উদ্দেশ্যে বলে, আমাদের দেবী তার অভিশাপ ভেঙে নতুন থামা উপহার দিয়েছে। এই অলোকই হচ্ছে আমাদের নতুন থামা। নতুন থামা পেলে সবাই হাঁটু গেড়ে অলোককে ওয়েলকাম করে। অলোক প্রধানকে উঠিয়ে জানায়, আমাকে থামা হিসেবে বেছে নেওয়ার হয়তো কোনো উদ্দেশ্য আছে। আজ থেকে আমি মানুষ এবং বেতালদের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তুলব। আমরা অন্যায়ের প্রতিবাদে সবাই ঝাঁপিয়ে পড়ব। এটার জন্য সবাই প্রস্তুত তো? সবাই থামার নামে জয়ধ্বনি দিয়ে অলোকের সাথে একাত্মতা প্রকাশ করে। ওইদিকে ইয়াক হাসানকে বন্দি করলে তার কাছে আসে সারকাটা। আমরা স্ত্রী 2 এর ক্রেডিট সিনে দেখেছিলাম সারকাটা শেষ হয়ে যায়নি। থামাতেও আবার সারকাটাকে দেখা গেল। এই সারকাটা গুহা থেকে ইয়াক হাসানকে মুক্ত করে নিয়ে যায়, যা দেখে প্রধান চিন্তায় পড়ে যায়। কারণ ইয়াক শাসানি হচ্ছে এই সময়ের রক্তবীজ। এখন সে মানুষকে বেতাল বানাবে, একটা সৈন্য গড়ে তুলবে। অলোক জানায় সমস্যা নেই, তাকে আমরা হারিয়ে ফেলব। প্রধান জানায় পারবে না, সে মানুষের রক্ত খেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তাকে হারাতে হলে তোমার আরও শক্তিশালী হতে হবে। এটা শুনে অলোক বলে, শক্তিশালী হব কিভাবে? প্রধান জানায় ভেরিয়ার রক্ত খেতে হবে। এটা শুনে অলোক মনে মনে বলে, সময় এসেছে বদলা নেওয়ার। ভেরিয়া আমার রক্ত নিতে এসেছিল না, আমি এবার রক্ত নেব। এক বেতাল তখন বলে, এই ভেরিয়াকে পাওয়া যাবে কোথায়? ভেরিয়াকে তখন বেতালদের আস্তানাতেই দেখা যায়। সে অলোকের গন্ধ পেয়ে যে এখানে উপস্থিত হয়েছে তার বলতে হবে না। থামা মুভি এখানে শেষ হলেও সামনে যে বড় কিছু আসছে সেটা নিশ্চিত। বিশেষ করে থামা এবং ভেরিয়ার লড়াই জমে যাবে। তাছাড়া এই পার্টেও ভেরিয়ার সিকোয়েন্স বেশ ইন্টারেস্টিং ছিল। মূলত থামা মুভিতে অলোককে দিয়ে থামাকে এস্টাবলিশ করা হয়েছে। খেয়াল জমবে পরের পার্টে। হরর ইউনিভার্স দারুণভাবে এগিয়ে যাচ্ছে। থামা এনজয়েবল ছিল। আপনাদের কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে।